ফলে এর থেকে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সির ওপরে বাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সংক্রান্ত কোনো ম্যাটারে ভরসা রাখা যাচ্ছে না। এদের একটা কমন শত্রু হচ্ছে বাম। এরা বিজেপি এবং তৃণমূল ইচ্ছা করে নিজেদের মধ্যে শাসক বিরোধীর ইকুয়েশনটা খেলে বেসিক্যালি বামকে সাইডলাইন করার একটা বোধহয় অঙ্ক করছে, পারেনি তার কারণ সে দিতে চায় না। এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এবার প্রশ্ন করতে হবে। এবার আমার মনে হচ্ছে সাধারণ মানুষ আর এই তৃণমূল বিজেপি এদেরকে প্রশ্ন করে হবে না, এদের অফিসগুলোতে গিয়ে এবার ঘেরাও কর্মসূচি শুরু করা উচিত। একটা নতুন দল হওয়া প্রয়োজন সাধারণ মানুষের মধ্যে থেকে কাউকে, যারা এই ধাপ্পাবাজ চিটিংবাজদের বিরুদ্ধে লড়াই করবেন। অথবা মানুষের এবার একটা নবজাগরণ দরকার। আমাদের এখানে আসলে কোনো রেনেসা এই রিসেন্ট টাইমসে হয়নি, পলিটিক্যাল রেনেসা একটা দরকার। 2026-এ তৃণমূলের সিট আরো বেড়েও যেতে পারে বলে অনেক এক্সপার্টরা বলছেন। তো তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে রাজ্যের বিজেপিকে কেন্দ্রের বিজেপি একদম সাপোর্ট করে না। দাদা, নিয়োগ দুর্নীতি মামলায় আমরা শেষ অবধি যেটা দেখতে পেরেছিলাম, একের পর এক সবার জামিন হয়েছিল। সিবিআই এর হাত থেকে কালীঘাটের কাকু অনেকদিন আগেই জামিন পেয়ে গেছিলেন এবং শেষ পর্যন্ত ইডির মামলা তো জামিন পেয়ে গেলেন কালীঘাটের কাকু। কি বলবেন সে বিষয়ে? কেন্দ্রীয় এজেন্সির অ্যাবসলিউটলি ব্যর্থতা এবং রাজনৈতিক অভিসন্ধি চলছে দীর্ঘ বছর ধরে। সেই সারদা নারদার আমল থেকে প্রায় এক দশক হয়ে গেছে আমরা কোনো মামলাতেই সঠিকভাবে কোনো, যেটাকে আপনারা বলেন জাস্টিস বা রায়, ন্যায়, সেই ন্যায় আমরা পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে এখানে যেটা সবাই বলে যে বোধহয় একটা কোনো একটা আন্তঃসম্পর্ক রয়েছে এই দুটি দলের মধ্যে। এতদিন আমি এগুলোকে অবিশ্বাস করতাম, ভাবতাম যে এগুলো হয়তো সমস্ত রটনা টটনা ইত্যাদি, কিন্তু এখন আমার মধ্যেও একটা প্রশ্ন দানা বাঁধছে যে সারা ভারতবর্ষে একের পর এক মামলায় বড় বড় হেভিওয়েটদের সিবিআই ইডি কিন্তু অ্যারেস্ট করেছে এবং তার কনভিকশন হয়েছে, মামলা হয়েছে, কাজ হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছেন। সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর এরকম এক্সাম্পল আছে যেখানে বিজেপি মনে করেছে যে করাপশনের এগেনস্টে কাজ করা উচিত, সেখানে কেন্দ্রীয় সরকার এবং তার এজেন্সি যথাযথভাবে কাজ করেছে এবং সেটা খুব স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট এসছে অনেকগুলি জায়গায়। কিন্তু বাংলাতে এলেই কিরকম যেন একটা সমীকরণটা পুরো ঘেটে ঘ হয়ে যাচ্ছে। এখানে এলেই দেখা যাচ্ছে গ্রেফতার হচ্ছে, কিছু মামলা মোকদ্দমা হচ্ছে, ওই হাসপাতালে ঢুকে যাচ্ছে, সেখান থেকে বসে চারটে আওয়াজ দিচ্ছে, এ ওর নাম করে দিচ্ছে, একটা সাসপেন্স থ্রিলার। ওই আপনারা ওয়েব সিরিজ দেখেন সেরকম, এর নাম বলে দিল, ওর ভয়েস রেকর্ডিং থেকে এইটা পাওয়া গেল, সে কি মারাত্মক আলোচনা। কিন্তু তারপরে কিছুই আর হচ্ছে না, সব জামিন পেয়ে যাচ্ছে। অনুব্রত মণ্ডল জামিনে চলে এলেন, আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে চলে এসে সে তো এখন আগে যা তার নেতৃত্ব ছিল, এখন দেখা যাচ্ছে আগে যদি 100টা লোক হতো এখন 200টা লোক হচ্ছে তার মিছিলে। ফলে এর থেকে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সির ওপরে বাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সংক্রান্ত কোনো ম্যাটারে ভরসা রাখা যাচ্ছে না। ফলে এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বাইরে এরা দেখাচ্ছে যে কেন্দ্র আমাকে পয়সা দেয় না, কেন্দ্র সাপোর্ট করে না, এরা এই করে না। অথচ সব রকম সাপোর্টই কিন্তু কেন্দ্র আমাদের এখানকার সরকারকে করে চলেছে। না হলে এত করাপশন, এত অব্যবস্থা, যেখানে আরজি করের মতো ঘটনাতেও মানে সরকার মোটামুটি প্রায় পড়ে যায় এরকম সিচুয়েশন, হয়তো কনস্টিটিউশনাল ইমার্জেন্সি হয়ে যাবে কিনা এই নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে গেছিল সারা ভারতব্যাপী। সেখানে কিন্তু বহাল তবিয়তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং ইনফ্যাক্ট এখন যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে দেখা যাবে 2026-এ তৃণমূলের সিট আরো বেড়েও যেতে পারে বলে অনেক এক্সপার্টরা বলছেন। তো তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে রাজ্যের বিজেপিকে কেন্দ্রের বিজেপি একদম সাপোর্ট করে না এবং রাজ্যের বিজেপি, আমাদের এখানকার বিরোধী দলনেতা তার মতো বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন পলিটিক্যালি বিধানসভার ভেতরে, মানে উইদিন দ্য লেজিসলেশন, আউটসাইড লেজিসলেশনে বিভিন্ন কর্মসূচি করার চেষ্টা করছেন। কিন্তু একা তো একটা এত বড় সংগঠন চালানো সম্ভব নয়, মানে একা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কেন, এখানে কেন সুপারম্যানকে বসিয়ে দিলেও সেটা সম্ভব নয়। এর জন্য একটা লার্জার পলিটিক্যাল সাপোর্ট দরকার। সেই মেশিনারি সাপোর্টটা কেন্দ্রের সরকার বা কেন্দ্রের যে ইউনিটটা রয়েছে বিজেপির, তারা এখানকার লোকেদেরকে দিচ্ছে না বলেই মমতা বন্দ্যোপাধ্যায় একদম সেফ জোনে আছেন। আমার যেটা ধারণা যে এদের একটা কমন শত্রু হচ্ছে বাম। এরা বিজেপি এবং তৃণমূল ইচ্ছা করে নিজেদের মধ্যে শাসক বিরোধীর ইকুয়েশনটা খেলে বেসিক্যালি বামকে সাইডলাইন করার একটা বোধহয় অঙ্ক কষছে। তার কারণ বিজেপি ভাবছে যে বিজেপি যদি সঠিকভাবে মাঠে নামে তাহলে সত্যি তৃণমূল সরকারের ভোট ফোট সব চলে যাবে এবং হিন্দু ভোট, যেটা ওরা বলতে চায়, কনসলিডেট করে নিল। কিংবা ওখান থেকে ধরুন নতুন একটা পার্টি তৈরি করে মুসলিম সম্প্রদায়ের লোকেদের জন্য একটা সেপারেট পার্টি যদি ফর্ম হয়ে যায়, মুসলিম ভোটটা পুরো বেরিয়ে গেল। এবং কংগ্রেসের তো নিজস্ব কিছু রয়েছে। মাঝখান থেকে যেটা হবে যে তৃণমূল পুরো ডাউন হয়ে যাবে এবং বাম অপোজিশনে উঠে আসতে পারে। এই জায়গাটা আমার মনে হচ্ছে বিজেপি এবং তৃণমূল উভয়ের কাছেই একটা কমন শত্রু, মানে শত্রুর শত্রু ইকুয়াল টু বন্ধু, এরকম ব্যাপার হয়ে গেছে। মানে সিপিএম তৃণমূলের শত্রু, আবার বিজেপি হচ্ছে সিপিএম এর শত্রু। একই রকম ভাবে শত্রু শত্রু ইকুয়াল টু বন্ধু। ফলে বিজেপি
হয়ে গেছে তৃণমূলের এখন বন্ধু। সেই কারণে এখানে যেটা হচ্ছে যে বামকে রেজিস্ট করবার জন্য সম্ভবত, এটা আমার পার্টিকুলার অবজারভেশন, যে এরা ইচ্ছা করে এরকম একটা ব্যাপার করে যাচ্ছে যে তৃণমূল তুমি থাকো সরকারে, তুমি আমাদের সাথে একটা বোঝাপড়া করে থাকো, আমরা আমাদের মতো লিডিং বিরোধী হিসেবে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। কিন্তু এখানে বিজেপির কাজ মানে ক্ষমতায় আসবার কোনো সদিচ্ছাই দেখা যাচ্ছে না। রাজ্য বিজেপির অনেকেই চেষ্টা করছেন, সেটা তাদের দৈনন্দিন কর্মসূচি দেখলেই বোঝা যায়। কিন্তু সেই কর্মসূচি দিয়ে কি হবে? আমি যদি মেশিনারি সাপোর্টটা না দিই, মমতা বন্দ্যোপাধ্যায় এবার বলতে আরম্ভ করবেন যে এই তো কালীঘাটের কাকু নিয়ে এত বললেন, এই লিপস অ্যান্ড বাউন্ড নিয়ে কত লোকে কুৎসা করলো, আমাদের নামে বিভিন্ন রকম ট্রোল টোল বার করবে তৃণমূলের আইটি সেল থেকে। কারণ আমরা শুরু থেকে একরোখা মনোভাব নিয়ে বলে এসেছি যে এই ব্যাপারগুলো করাপশন হচ্ছে, এবং এগুলো এখনো আমরা আমাদের অবস্থানে অনড় যে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গাতে করাপশন হয়েছে। বহু সাধারণ মানুষ এই করাপশনগুলি নিজের চোখে দেখেছেন, তারপরে কমেন্ট করছেন। গল্প কথা, কল্পবিজ্ঞানের কথা এখানে বলা হচ্ছে না। কিন্তু এই এই দুই দলের মধ্যে কোথাও একটা যেন বোঝাপড়া, এই বোঝাপড়াটা বোধহয় আমাদের বাংলার রাজনীতির জন্য কাল হয়ে দাঁড়ালো, এবং আমরা আমাদের ন্যায় বিচারটা পাচ্ছি না। সমস্ত কটা মামলা কোনোটা হাইকোর্টে, কোনোটা সুপ্রিম কোর্টে গিয়ে থমকে যাচ্ছে, কোনো কনভিকশন হচ্ছে না। যারা যারা জেলে ঢুকছেন কিছু মাস কিছু বছর বাদে আবার ছাড়া পেয়ে যাচ্ছেন, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হচ্ছে। দাদা, আমরা যেমনটা দেখেছিলাম কালীঘাটের কাকুর এই নিয়োগ দুর্নীতি মামলাকে ঘিরে দুবার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছিল, সেই নমুনা বা সেই তার ফল কোথায়? দেখুন, এ কোথায়, এগুলো তো তদন্তকারী এজেন্সির বলবার কথা। বারবার করা হয়েছিল, কাকু রেজিস্ট করেছিলেন, বারবার নাকি তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল না কি হচ্ছিল, ফুসফুসের সমস্যাই বলে তিনি 14 বার সরকারি হাসপাতালের ভিআইপি ক্লিনিকে ঢুকে গেলেন। তারপরে দেখলাম তিনি বাচ্চাদের ওয়ার্ডে বসে দোল খাচ্ছেন। এই সমস্ত রকমারি ছেঁচড়ামো, নোংরামো, অসভ্যতামি সবই আমরা দেখলাম। কিন্তু প্রশ্নটা হলো হোয়াট নেক্সট? দেখলাম তো সবই, টিভিতে প্রচুর বিতর্ক করলাম, আপনার চ্যানেলে প্রচুর বললাম, প্রচুর মানুষ কমেন্ট করলেন, সাপোর্ট করলেন। তারা প্রত্যেকেই কি চাইলেন? আমরা ন্যায় বিচার চাই। যে যে যোগ্য ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে চাকরির জন্য যোগ্য প্রার্থী, তাদেরকে পরীক্ষায় বসাও এবং অযোগ্যগুলোকে ঘাত ধাক্কা দিয়ে বের করো, এবং তাদের তারা যে সরকারের ক্ষতি করেছে সেই ক্ষতিপূরণটা তারা ফেরত দাও। যোগ্য মানুষরা যারা লেখাপড়া করে ডিগ্রি নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে এসছেন তাদেরকে জায়গা দাও। এই ন্যায় বিচারটুকুই চাওয়া হয়েছে। এমন কিছু চাওয়া হয়নি যেটা গভর্নমেন্ট ডেলিভার করতে পারবে না, যে আমাকে চাঁদ এনে দিন, এটা কেউ বলেনি। এমন জিনিসই বলা হয়েছে যেটা গভর্নমেন্টের পাওয়ারের মধ্যে, যেটা গভর্নমেন্টের অ্যাম্বিট অফ সার্ভিসের মধ্যে রয়েছে, কিন্তু গভর্নমেন্ট দিতে পারেনি, তার কারণ সে দিতে চায় না। এই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে এবার প্রশ্ন করতে হবে। এবার আমার মনে হচ্ছে সাধারণ মানুষ আর এই তৃণমূল বিজেপি এদেরকে প্রশ্ন করে হবে না, এদের অফিসগুলোতে গিয়ে এবার ঘেরাও কর্মসূচি শুরু করা উচিত। যে প্রত্যেকটা মামলায় সিবিআই, মানে সে আরজিকর করাপশন কেস বলুন, সে সারদা নারদা মামলা বলুন, কিংবা এই কাকু জেঠু এদেরকে নিয়ে বলুন, লিপস অ্যান্ড বাউন্স এর করাপশন লিঙ্ক বলুন, কিংবা আপনাদের এই এসএসসি স্ক্যাম বলুন, কোনো কিছুতেই দেখা যাচ্ছে। আপনি এসএসসির মামলাটা দেখুন না, এ ওএমআর খুঁজে পাচ্ছে না এসএসসি, এও আর বাছাই করতে পারছে না। আর প্রত্যেক দিন খালি শুনানি হচ্ছে, এইটা ওইটা, ফেব্রুয়ারিতে আসুন, মার্চে আসুন, এপ্রিলে আসুন, বছরের পর বছর হয়ে যাচ্ছে। আরে যে লোকগুলো ওখানে ন্যায় বিচারের জন্য বসে আছি, তাদের তো জীবন থেকে 3-4 বছর চলে গেল। পৃথিবীর কোন শক্তি দিয়ে আমরা তাদের ওই ওই বছরটা তাদেরকে ফেরত দিতে পারবো? 2016-তে যে লোকটা পরীক্ষা দিয়েছে, আজকে 2025, প্রায় 8-9 বছর পার হয়ে যাচ্ছে। এই লোকটাকে তো আমি আমি তো ন্যায় বিচার দিতে পারছি না। এই লোকটার জীবনে 8-10 বছর তো আমি ফেরত দিতে পারবো না। সময়ের দাম কে দেবে? সময়ের দাম তো কেউ দেবে না। এরা তো নিজেদের মতো রাজনীতি করে যাচ্ছে, পকেট ভরাচ্ছে, সময়ের দামটা কে দেবে? ফলে আমার মনে হচ্ছে যে এবারে মানুষকে না ইউনাইটেড হতে হবে। তৃণমূল, বিজেপি, সিপিএম এদের এই এই টিপিক্যাল প্রোটোটাইপের বাইরে বেরিয়ে এবার মানুষকে ইউনাইটেড হয়ে নতুন কিছু একটা করতে হবে, যে এদেরকে দিয়ে আর হচ্ছে না। আইদার একটা নতুন দল হওয়া প্রয়োজন সাধারণ মানুষের মধ্যে থেকে কাউকে, যারা এই ধাপ্পাবাজ চিটিংবাজদের বিরুদ্ধে লড়াই করবেন, অথবা মানুষের এবার একটা নবজাগরণ দরকার। আমাদের এখানে আসলে কোনো রেনেসা এই রিসেন্ট টাইমসে হয়নি, পলিটিক্যাল রেনেসা একটা দরকার। সেটা না হলে না এই এই যারা মানে চোরছাচরগুলি, এরা একেবারে জাঁকিয়ে বসেছে এবং আমাদের সমাজটার ক্ষতি করছে।